আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরো একটি গল্প নিয়ে। আজকে যে ঘটনাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো, এই ঘটনাগুলো অন্য কোনো ঘটনা না। এর আগে আপনাদের মাঝে প্রকাশ করেছিলাম বেশ কিছু ঘটনা। আর ভিতর থেকে কিছু গল্পকে আমরা একত্রিত করে একটি এপিসোডে আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করব ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। যাই হোক, আমি আর কথা বানাচ্ছি, চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবং ভালোবাসে আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনাদের সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন আরো একটি গল্প নিয়ে। আজকের গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে, তাই গল্পটা কেউ মিস করবেন না, সবাই আমাদের সঙ্গে থাকুন। আমি আর কথা বাড়াবো না, আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার বন্ধুর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আমার বন্ধুর সঙ্গে বাজি ধরে আমার বন্ধুকে আমি শ্মশানে পাঠিয়েছিলাম। সবকিছু জানা সত্ত্বেও আমার বন্ধু শ্মশানে যেতে রাজি হয়। একটি ক্যামেরা দিয়েছিলাম সঙ্গে আর একটি টর্চ লাইট। ক্যামেরাতে যা ধরা পড়েছে সেটা আপনাদের মাঝে প্রকাশ করব। আমি শুরু থেকে ঘটনাটি বলতে থাকি। প্রথমে আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে একটি পুরনো শ্মশান আছে। লোকমুখে শোনা যায় শ্মশানটা নাকি খুবই ভয়ানক। শ্মশানে প্রত্যেক পূর্ণিমার রাত্রে কারো কান্নার আওয়াজ শোনা যায়। আমি আর আমার বন্ধুরা মিলে আমরা চলে যাই সেই গ্রামে, যে চতুর্দিকে খোঁজ খবর নেই। একটি লোককে জিজ্ঞাসা করি। লোকটির মুখে যে কথাগুলো শুনেছি আমরা সে কথাটা মোটে বিশ্বাস করতে পারিনি। লোকটি আমাদেরকে যেভাবে কথাগুলো বলেছিল আমি ঠিক ওইভাবে আপনাকে পাঠিয়ে দিলাম। ওই গ্রামে একটি ফ্যামিলি বাস করত। তার একটি মেয়ে ছিল। তারা তিনজনে বাস করতো সেই গ্রামে। মেয়েটির নাম বিনিতা। বিনিতা অনেক ভালো ছিল, খুবই ভদ্র এবং নম্র মেয়ে ছিল। বিনিতা খুবই ভালো ছিল, সবার সঙ্গে মিশত, ছোট বড় সবার সঙ্গে মিশত। সে একদিন রাত্রেবেলা কোথা থেকে জানি আসতেছিল তার গ্রামে, সেই শ্মশানের উপর দিয়ে। শ্মশানের কাছে আসতেই দেখে একটি চিতা জ্বলতেছে। সেই চিতাটির কাছে বিনিতা চলে যায়। কে জানি পিছন থেকে ধাক্কা মেরে চিতাটির আগুনের ভিতরে ফেলে দেয় বিনিতাকে। বিনিতা ওখানেই জ্যান্ত পুড়ে যায়। তারপর থেকেই প্রত্যেক পূর্ণিমার রাত্রে সেই মেয়েটির কান্নার আওয়াজ ভেসে আসতো সেই শ্মশান থেকে। আমরা সমস্ত ঘটনা শুনে ফেলি। আমার বন্ধুর সঙ্গে বাজি ধরি। আমার বন্ধু শ্মশানে যেতে রাজি হয়। ঠিক রাত্রেবেলা একটি টর্চ হাতে নিয়ে আরেকটি ক্যামেরা নিয়ে আমার বন্ধু সেই শ্মশানের দিকে রওনা দেয়। শ্মশানের কাছে যেতেই করুণ সুরে কান্নার আওয়াজ ভেসে এলো। এসব কিছু ভিডিওতে রেকর্ড হচ্ছে। কান্নার আওয়াজ শুনে আমার বন্ধু রুদ্র জিজ্ঞাসা করলো, কে কে এখানে আছো? আমার বন্ধুর প্রশ্নে কোনো উত্তর দেয় না, আর একটু এগোতে থাকে। আবারও সেই কান্নার আওয়াজ ভেসে এলো। আমার বন্ধু রুদ্র আবারও জিজ্ঞেস করলো, কে ওখানে আছো? সামনে এসো। সামনে এসে বলতেই খুবই ভয়ানক একটি গ্রান নিয়ে হাজির হয় একটি মেয়ে। মেয়েটির শরীরের মাংসগুলো যেন ফুটিয়ে উঠতেছে, সেদ্ধ হয়ে গিয়েছে, তার গ্রান ভেসে আসতেছে। একটি চোখ নেই, অন্য একটি
চোখ দিয়ে যেন রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। মেয়েটির গায়ের লোমগুলো পুড়ে গিয়েছে, মাথার চুলও নেই, মাথার চুলও পুড়ে গিয়েছে। মেয়েটি খুবই ভয়ানকভাবে তাকিয়ে আছে আমার বন্ধুর দিকে। আমার বন্ধু ওখান থেকে দৌড়িয়ে পালাতে লাগলো। যতই দৌড়াই ততই যেন আমার বন্ধু শ্মশানের ভিতর বেড়ে পৌঁছে যায়। শ্মশানের ভিতরে যেন গোল গোল ঘুরতে লাগলো। আমার বন্ধু শেষবেলা থেমে গেল। শ্মশানের চতুর্থ সাইডে যেন খুবই ভয়ানকভাবে আগুন জ্বলতেছে। মেয়েটি হাঁটতে হাঁটতে আমার বন্ধু রুদ্রের কাছে চলে এলো। রুদ্রকে বলল, তুই এখানে কেন এসেছিস? তুই তো আর বাঁচবি না। আমার জায়গা তুই নিতে এসেছিস, তোকে তো আমি মেরেই ফেলবো। তুই আর এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। আমার বন্ধু মেয়েটিকে বলল, আমাকে ছেড়ে দাও, আমি এখানে আর কখনো আসবো না, আমি এখান থেকে চলে যাব। বিনিতা বলল, তুই আমাকে চিনিস না, তুই আমার ব্যাপারে খোঁজ খবর না নিয়েই তুই এই শ্মশানে এসেছিস। জানিস এই শ্মশানে আসাটা মোটেও ঠিক হয়নি তোর জন্য, তোকে তো মরতেই হবে। রুদ্র ওখান থেকে দৌড়ে পিছন দিকে পালিয়ে আসতে লাগলো। বিনিতা ঘুরে পিছনে চলে গেল। আমার বন্ধু খুবই ভয়ানকভাবে চিৎকার করে উঠল। আমি মনে করেছিলাম হয়তো আমার বন্ধুকে তখনই মেরে ফেলেছে, কিন্তু না, আমার ভাবনাটা পুরোটাই ভুল। আমার বন্ধু চিৎকার দিয়ে ওখানে পড়ে যায়। কিছুক্ষণ পরে আমার বন্ধু ওখান থেকে উঠে পালিয়ে আসতে লাগলো। আরেকটি কথা বলতে তো ভুলেই গিয়েছি, শ্মশানে কিছুটা দূরে একটি বড় ঘন জঙ্গল আছে। আমার বন্ধু সেই জঙ্গলের ভিতরে পৌঁছে যায়। ওখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পায় না। রাত্রেবেলা চতুর্দিকে অন্ধকার, টর্চ লাইটটাও ফেলে এসেছে। ক্যামেরার ফ্ল্যাশে যতটুকু দেখা যাচ্ছে ঠিক অতটুকু দিয়ে দৌড়চ্ছে আমার বন্ধু। দৌড়াতে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ওখানে পড়ে যায়। পিছন থেকে আবারও সেই কান্নার আওয়াজ। আবার কেউ একজন কান্না করতেছে আর বলতেছে, তোকে তো ছাড়বো না, তোকে মেরেই ফেলবো, তুই বাঁচে কত দূরে যেতে পারবি, আবারও ঘুরে আমার কাছে আসতে হবে। আমার বন্ধু ওখান থেকে খুবই কষ্ট করে উঠে আবারও দৌড়াতে লাগলো। দৌড়াচ্ছে আর বলতেছে, এই ভিডিওটা তোরা যদি পেয়ে থাকিস তাইলে আমার বাবা মাকে বলিস, আমি হয়তোবা আর কোনোদিনও তাদের সামনে যেতে পারবো না। আমার হয়তো আজকের রাতটাই শেষ রাত। আমার বন্ধুর এই কথাগুলো শুনে যেন আমি চোখে আর পানি ধরে রাখতে পারি না। আমার বন্ধু রুদ্র তাই বলে ওখান থেকে আবার দৌড় দিল। দৌড়াতে ঘুরে সেই আবারও শ্মশানের মাঝ বরাবর পৌঁছে যায়। আমার বন্ধু শ্মশানটা দেখে ওখানে একটি চিৎকার দিয়ে উঠে পড়ে যায় মাটিতে। যখনই আমার বন্ধুর জ্ঞান ফিরে তখনই দেখে চিতার উপরে শুয়ে আছে, কেউ একজন পিছনে দাঁড়িয়ে আছে। ওটা কোনো মেয়ে না, কোনো একটা ছেলে। আমার বন্ধু চিৎকার দিয়ে উঠে বলে, আমাকে ছেড়ে দাও, আমি এখান থেকে চলে যাবো, আমি আর কখনো এখানে আসবো না, এই শ্মশানের আশপাশ দিয়েও আমি কোনোদিন হেঁটেও যাব না। এসব কথা বলতে বলতেই আবারও সেই গ্রানটি আমার বন্ধুর নাকে এসে পৌঁছায়। আমার বন্ধু বলতেছে, তুমি আবার এসেছো, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো আসবো না। মেয়েটি চিৎকার দিয়ে উঠে বলে, তোকে তো আমি ছাড়বই না, উল্টে তোকে মরতে হবে, আজকে তোকে জিন্দা কবর দিব, তোকে জিন্দা পুড়িয়ে মারবো, ঠিক আমাকে যেভাবে মেরেছিল। আমার বন্ধু ওখানে করুণ সুরে কান্না শুরু করে, কান্না করতেছে আর বলতেছে, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো আসবো না, এবারের মতো আমাকে মাফ করে দাও। মেয়েটি তার কোনো কথাই শোনে না। মেয়েটি খুবই দ্রুত ঝড়ের গতিতে যেন দৌড়িয়ে এসে আমার বন্ধুর সামনে দাঁড়ায়। আমার বন্ধু লাফিয়ে উঠে চিতা থেকে নিচে পড়ে যায়। আমার বন্ধুকে কেউ একজন তুলে আবারও সেই চিতা রাখে।
আমার বন্ধু চতুর্দিকে খুঁজতে খুঁজতে বলে, আমাকে ছেড়ে দাও। আমার বন্ধু চতুর্দিকে ঘুরতেছে আর বলতেছে, আমাকে মাফ করে দাও। কিন্তু কেউ আমার বন্ধুর কোনো কথাই শোনে না। আমার বন্ধু ওখান থেকে খুবই দ্রুত দৌড়িয়ে পালানোর চেষ্টা করে। শ্মশানের গেটের সামনে আসতে দেখে শ্মশানের গেটটা বন্ধ হয়ে গেছে। শ্মশানের চতুর্পাশে পাঁচিল তোলা। শ্মশানের ভিতর থেকে বের হওয়া পুরোটাই অসম্ভব। অনেক উঁচু উঁচু পাঁচিল। এতটাই কিছু হয়ে গিয়েছে, তারপরেও রুদ্র তার ক্যামেরাটি ফেলে দেয়নি। ক্যামেরাটি তার সঙ্গে আছে। গোপন ক্যামেরা বিদায় কেউ কিছু বুঝতে পারেনি। রুদ্র ওখান থেকে পালাতে লাগলো, কিন্তু পালানোর রাস্তা খুঁজে পায় না। সেই মেয়েটি খুবই ভয়ানকভাবে হাসতে লাগলো। ক্যামেরায় সবকিছু রেকর্ড হচ্ছে। এতক্ষণ পর্যন্ত আমার বন্ধুর বা সেই মেয়েটির ফেসটি আমরা দেখতে পারিনি। মেয়েটির শুধু আওয়াজই শুনি, কিন্তু মেয়েটির চেহারাটি এখন পর্যন্ত দেখতে পারিনি। আমি ভাবতে পারিনি মেয়েটিকে আমি ক্যামেরায় দেখব। আমি ভেবেছিলাম হয়তোবা জিন বা আত্মাদেরকে ক্যামেরায় ধরা পড়ে না, কিন্তু আমার ভাবনাটা পুরোটাই ভুল। কিছুক্ষণ পরেই মেয়েটি দৌড়ে এসে আমার বন্ধুর সামনে এসে দাঁড়ায়। সেই মুহূর্তেই আমি মেয়েটির চেহারাটা দেখি। মেয়েটি এত ভয়ঙ্কর দেখতে, বিশ্বাস করবেন না, আমার বন্ধু ঠিক যেমন বলেছিল ঠিক ওই রকমই। মেয়েটির সারা শরীরে যেন মাংসগুলো ফুটতে লাগেছে। যেমন পানি গরম হলে যেরকম পানি ফুটে, ঠিক ওই রকম মাংসগুলো ফুটতেছে। মেয়েটির চুলগুলো পুড়ে গিয়েছে। মেয়েটির একটি চোখ নেই, অন্য একটি চোখ যেন গলে গলে পড়তেছে। মেয়েটির কি বিভৎসক চেহারা! মেয়েটির চেহারাটা এতই ভয়ঙ্কর দেখতে, আমি একবার দেখে যেন আমার কলিজাটা কেঁপে উঠেছে। আমি কি করব বুঝতে পারি না। আমি ভয়েতে ক্যামেরাটি ফেলে দিই। ক্যামেরাটি আবারও হাতে উঠিয়ে নিই বাকি ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা আবার প্লে করি। আমার বন্ধু আবারও দৌড়াতে লাগলো। মেয়েটি আমার বন্ধুর পিছন থেকে ডাকতেছে, তুই বাঁচবি না, তোকে মরতেই হবে, তোকে কেউ বাঁচাতে পারবে না। আমার বন্ধু ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। একটু পরেই কে জানি আমার বন্ধুকে উঠিয়ে আবার সেই চিতায় নিয়ে যায়। চিতায় নিয়ে যেয়ে শুয়ে রাখে। আমার বন্ধু যখন জ্ঞান ফিরে, আমি ক্যামেরায় স্পষ্ট দেখতেছি আমার বন্ধুর পাশ দিয়ে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। তাদের চেহারাটা এত ভয়ঙ্কর দেখতে, বিশ্বাস করবেন না, আমার কলিজাটা কেঁপে উঠেছে। ঠিক মেয়েটির মতনই তাদের মুখগুলো হয়ে আছে। মুখগুলো পুড়ে একদম আংড়ার মতো হয়ে গিয়েছে। আমার বন্ধু সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো, কিন্তু আমার বন্ধুর কেউ কোনো কথাই শোনে না। মেয়েটি কথা থেকে জানি দৌড়ে আসে, এসে সে চিতাতে থুতু ফালায়। থুতু ফালানোর সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো চিতায়। আমার বন্ধু ওখানে চিৎকার করতে করতে পুড়ে মারা যায়। সব কিছু ক্যামেরায় রেকর্ড হয়। আমার বন্ধু ক্যামেরাটি ফেলে দিয়েছিল, যার কারণে সে পুড়ে গিয়েছে, কিন্তু সেই ক্যামেরাটির কোনো ক্ষতি হয়নি। সেই লোকগুলো ক্যামেরাটি বুঝতে পারেনি যে ফেলে দিয়েছে। পরের দিন সকালবেলা আমি আমার অন্য বন্ধুদেরকে নিয়ে সেই শ্মশানের দিকে চলে যাই। শ্মশানের ভিতর ঢুকতেই আচমকা একটি বাতাস এসে আমার শরীরে লাগে। আমি আমার বন্ধুকে ডাকতে থাকি, কিন্তু আমার বন্ধু কোনো সাড়া শব্দ পায় না। শুধু দেখা যাচ্ছে একটি চিতায় আগুন জ্বলতেছে। আগুন তো না, ধোঁয়া বের হচ্ছে চিতা থেকে। মনে হচ্ছে কিছুক্ষণ আগে যেন চিতাতে আগুন ধরে দিয়েছিল। আমি অস্বাভাবিক কিছু মনে করিনি, মনে করেছিলাম হয়তোবা কাউকে এক্ষুনি পুড়ে চেয়ে গেলাম। এই হিন্দু ধর্মে লোক পড়া অস্বাভাবিক কিছু না। আমি
চতুর্দিকে খুঁজতে লাগি, আমার বন্ধুরাও খুঁজতেছে। খুঁজতে খুঁজতে আমার বন্ধুর হাতে টর্চটি আমি প্রথমে দেখি, টর্চটি হাতে নেই, নিয়ে ডাকতে লাগে, চতুর্দিকে খুঁজতেও লাগে। কিছুক্ষণ পরে ক্যামেরাটি হাতে পাই। আমি ওই শ্মশানে বসেই আমার বন্ধুদেরকে নিয়ে সেই ক্যামেরাটি ফুটেজ দেখি আমার শরীরে যেন কাঁটা দিয়ে উঠেছে। আমি ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, আমি মাথা ঘুরে ওখানে পড়ে গিয়েছি। আমার বাকি বন্ধুরা আমার জ্ঞান ফিরিয়ে আমাকে বাড়িতে নিয়ে এসেছে। আমি যদি পারতাম তাইলে আমার বন্ধুকে আমি তখনই বাঁচানোর জন্য ছুটে যেতাম। এখনো উপায় নেই। আমি জানি না আমার বন্ধু মারা যাওয়ার সময় কতটা কষ্ট পেয়েছে। আমার বন্ধুর চিৎকার দেখে কিছুটা অনুভব করতে পারতেছি আমার বন্ধু খুবই কষ্ট পেয়ে মারা গিয়েছে। একটি জিন্দা মানুষকে পুড়িয়ে ফেলা যা তা কথা না, এত কষ্ট পেয়েছে আমার বলার বাইরে। আমি গল্পটি লেখার সময় আমার দুই চোখের পানি আমি ধরে রাখতে পারিনি। আশা করছি ভাই গল্পটি আপনাদের ভালো লাগবে। আমার বন্ধুর জীবনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। যদি ভালো লাগে তাহলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আমি আর কথা বাড়াচ্ছি না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। যাই হোক, ভাইয়ের গল্পটি তো আমার অসম্ভব ভালো লেগেছে। গল্পটি এতটাই ভয়ানক যে ঘটনাটি আমি রেকর্ড করার সময় আমার শরীরে যেন কাঁটা দিয়ে উঠেছে। ভাইয়ের জন্য সবাই দোয়া করবে। এরকম ঘটনার মুখোমুখি আপনার যদি কেউ হয়ে থাকেন বা আপনার আত্মীয় স্বজনের ভিতরে কেউ যদি হয়ে থাকে, সেই ঘটনাটি যদি আমাদের কাছে শেয়ার করতে চান তাইলে আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিবেন ঘটনাটি লিখে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01962135608। ইমেল অ্যাড্রেস bhuterbaari00@gmail.com। আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আমাদের কাছে পাঠিয়ে দিন। আমি আর কথা বাড়াচ্ছি না। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন সরাসরি পরবর্তী ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসে আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতে বাড়ি টিপ চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবার চলে আপনাদের মাঝে নতুন আর একটি গল্প নিয়ে। আজকে আমার কাছে যে ঘটনাটি এসেছে সেটা সত্যিই মন ছেড়ে যাওয়ার মতো, তাই আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি ঘটনায় চলে যাই। আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর দেরি করব না, চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আমিও ভালো আছি। আমি আরাফাত রহমান বাবু। আমি আপনাদের কাছে একটি ঘটনা তুলে ধরলাম। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি ঘটনায় চলে যাই। আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, একটি অপরিচিত রাস্তা, কারণ এটা আমার দূর সম্পর্কের মামার শ্বশুর বাড়ির রাস্তা। ওখানকার লোকেরা বলতো সন্ধ্যার পরে নাকি কেউ বাইরে বাড়ে না, কারণ জায়গাটা খুব একটা ভালো না। আমি সন্ধ্যার পরে প্রায় রাত 7:30 বা 8:45 বাজে এই সময়ে দোকানের উদ্দেশ্যে বেরোলাম। আশেপাশে কোনো দোকান নেই। একটি দোকান আছে আমার মামার শ্বশুর বাড়ি থেকে কিছুটা দূরে। আমি একাই সেখানে যাচ্ছি হেঁটে। যেতে যেতেই হঠাৎ করে একবার অনুভব করলাম আমার পিছনে কেউ একজন হেঁটে আসতেছে। আমি পিছন দিকে ঘুরে তাকাই, কিন্তু কেউ ছিল না সেখানে। আমি সামনের দিকে হেঁটে যাচ্ছি। দোকানটা আমার চোখে পড়তেছে না, কিন্তু আমি তো আসার সময় দোকানটা দেখেছিলাম। এখন দোকানটা কোথায় গেল? আমি আরো সামনের দিকে এগোচ্ছি। যত এগোচ্ছি
এতই যেন দোকানটা আরো পিছিয়ে যাচ্ছে। দোকানটা আমার চোখে পড়তেছে না। বিষয়টা একটু অস্বাভাবিক, কারণ আমি দোকান দেখে গিয়েছি। এতটা দূরত্ব হবে আমি বুঝতে পারিনি। এক সময়ে হাঁটতে হাঁটতে আমি ভেবে নিলাম দোকানে আর যাব না, ঘুরে বাড়ির দিকে রওনা দিলাম। কিছু দূর হেঁটে আসতে দেখি দোকানটা সামনেই। আমি তো হতভম্ব হয়ে দোকানের দিকে তাকিয়ে আছি, কারণ আমি তো এই পথেই গিয়েছি। দোকান তো আমার চোখে পড়েনি, এখন কোথা থেকে দোকান এলো? বিষয়টা অস্বাভাবিক। আমি দোকানের কাছে গেলাম, দেখলাম দোকানে কেউ নেই। আমি ডাক দিলাম, কেউ কোনো কথা বলে না। আমি আবারও ডাক দিলাম। এবারে ভিতর থেকে একটি লোক বলল, এখন দোকান খোলা যাবে না, তুমি এখান থেকে চলে যাও, আর এই রাত্রেবেলা বাইরে বেরোবে না, চলে যাও। আমি লোকটিকে বললাম, আমাকে একটি সিগারেট দিন, আমি এখান থেকে চলে যাব। লোকটি বলল, আমি সিগারেট বিক্রি করি না, তুমি এখান থেকে চলে যাও। ওখানে আরে কি বলবো, ওখান থেকে চলে এলাম। এসে শুয়ে পড়লাম। শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে যেন আমার চোখে ঘুম বাসা বাঁধলো। আমি ঘুমিয়ে পড়েছি। ঘুমের মাঝেই আবারও স্বপ্নে দেখে আমি সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আমার পিছনে কেউ আসতেছে। আমি পিছন দিকে তাকিয়ে দেখলাম একটি বয়স্ক লোক। লোকটি হাঁটতে পারতেছে না, তারপরও হাতে কি যেন একটা নিয়ে আছে, বিশাল বড়, খুবই ধারালো একটি অস্ত্র মনে হলো। সে আমার কাছ দিকে এগিয়ে আসতেছে, আমি ওখানে দাঁড়িয়ে আছি। এসব কিছু ঘুমের ভিতরেই হচ্ছে, বাস্তবে কিছু না। আমি দাঁড়িয়ে আছি, সেই লোকটি আমার কাছে এসে তার হাতে থাকা সে ধারালো অস্ত্র দিয়ে আমার গলায় প্রচণ্ড জোরে আঘাত করে। আমি চিৎকার দিয়ে উঠেই ওখানে পড়ে যাই। আমি ধাপাধাপি করতে করতে ওখানেই মারা যাই। আমাকে এলাকার লোকজন রাত্রেবেলায় নিয়ে কোথায় যেন চলে গেল। জায়গাটা আমার অচেনা, এটা তো কোনো কবরস্থানও না। সেখানে নিয়ে যেয়ে আমাকে মাটি খুঁড়ে পুঁতে ফেললো, জানাজা করলো না। আমি ঘুমের মাঝেই এসব কিছু দেখে যেন হতভম্ব হয়ে গিয়েছি। আমি ঘুম থেকে চিৎকার দিয়ে উঠলাম। আমার মামারা সবাই দৌড়িয়ে এলো, এসে আমাকে বলতেছে, কি হয়েছে তোমার, চিৎকার দিয়ে উঠেছে কেন? আমি স্বপনের সব কিছু তাদেরকে খুলে বললাম। তারা হাসতে হাসতে বলল, এটা স্বপ্নে দেখেছ, বাস্তবে না, তুমি ঘুমিয়ে পড়ো। কিছু লোকজন তো আমাকে নিয়ে হাসি মশকরাও করলো। এসব কথা শুনে কান দিলাম না। আমি শুয়ে পড়লাম, কিন্তু আমার চোখে আর ঘুম আসে না। বিষয়টা আমার দেখতে ইচ্ছে হলো। আমি গভীর মনোযোগ দিয়ে ভাবতে লাগলাম, জায়গাটা কোন জায়গায় আমাকে মেরে ফেলেছে, সে জায়গাটা কোথায়। ভাবতে ভাবতে আমার মনে পড়ল, এখান থেকে কিছুটা দূরে যেখানে পর্যন্ত আমি গিয়েছিলাম, সেখান থেকে আমি ব্যাক করে চলে আসি সেই সন্ধ্যার সময়। সেই জায়গাটা ছিল ওই জায়গা। পরদিন সকালবেলা আমি সেই জায়গায় চলে যাই, যে বেশ ভালোভাবে দেখলাম। আমার তেমন কিছু মনে হলো না। এলাকার লোকজনকে জিজ্ঞেস করলাম। এলাকার লোকজন যেসব কথা বললো, এটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এলাকার লোকজন বলল, এই জায়গাটা খুব একটা ভালো না, জায়গাটা অনেক খারাপ। কোনো একটা আত্মা বাস করে এই জায়গায়, যে রাত্রে এখানে আসে তাকে মেরে ফেলে। এ পর্যন্ত প্রায় 30 থেকে 35 জনের কল্লা কেটে নিয়েছে সেই আত্মাটা। জানি না এখানে আরো কত লোক মারা যাবে। সে শুধু কাল্লাই কাটে, কি দিয়ে কাটে এটা জানে না কেউ। সেই লোকটিকেও কেউ কখনো দেখেনি। শুধু যারা মারা গিয়েছে তাদের আত্মীয় স্বজন বলে, এখানকার কথা আগেও বলেছিল, আগে নাকি স্বপ্নে দেখেছে। বিষয়টা তো আমার খুবই অস্বাভাবিক লাগলো। আমি ভয় পেয়ে আমার মামার শ্বশুর বাড়িতে আর থাকলাম না। ওখান থেকে সরাসরি আমি চলে আসি আমার বাড়িতে। আমার বাড়িতে আসার পরে যে ঘটনাগুলো আমার সঙ্গে ঘটেছে, এটা আসলে না বলার মতো, কারণ বিষয়গুলো খুবই ভয়ানক। যাই হোক,
আমি আমার বাড়িতে চলে এলাম। এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছি, প্রচণ্ড ঘুম, কারণ সেদিন রাত্রে আমার এতটুকু ঘুম হয়নি, তাই আমি ঘুমিয়ে পড়েছি। ঘুমের ভেতরে কেউ একজন আমাকে ডাকতেছে। আমি লাফিয়ে উঠলাম, উঠে বললাম, কে তুমি? আমাকে কেন ডাকো? যদি সাহস থাকে আমার সামনে এসো। কিন্তু বাইরে থেকে কেউ একজন কথা বলতেছে, বুঝতে পারতেছি, কিন্তু কে তাকে চিনতে পারতেছি না। আমার নাম ধরে ডাকতেছে, কিন্তু তারপরে আমি চিনতে পারি না। আমি গভীর মনোযোগ দিয়ে শুনতে লাগলাম সে লোকটি কি বলে। সে লোকটি বলতেছে, তুই বাঁচবি না রে, বাঁচবি না, তোকে মরতেই হবে। যত দূরে যা, আমার থেকে পালিয়ে বাঁচতে পারবি না, তোকে তো মরতেই হবে। আমি দৌড়িয়ে জানালার কাছে গেলাম। জানালার কাছে যেয়ে জানালাটা খুললাম, কিন্তু বাইরে কেউই ছিল না। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, আমার জানালার কাছ থেকে যেন ধোঁয়া ভেসে আসতেছে, আশেপাশে কোথাও ধোঁয়া নেই। বিষয়টা কিছুটা অস্বাভাবিক না? আমি আমার আম্মুকে ডাক দিলাম। আমার আম্মু এলো আমার কাছে, এসে আমাকে বলল, কি হয়েছে? আমাকে এত রাত্রে কেন ডাকলি? ঘুম থেকে আমার কেন উঠালি? আমার আম্মুকে বললাম। আমি আমার আম্মুকে বললাম, জানি না, কেউ একজন জানালার পাশ থেকে আমাকে বলছে যে তোকে মরতে হবে, তোকে কেউ বাঁচাতে পারবে না। আমার আম্মু বলল, এসব তুই স্বপ্নে দেখেছিস মনে হয়, এসব কথা কে বলবে? বাইরে কি কেউ ছিল? আমি বললাম, না, বাইরে কেউ ছিল না। আমার আম্মু বলল, তাহলে তোর মনের ভুল, এখন শুয়ে পড়, কালকে তোর ভাই আসবে। আমি আমার ভাইয়ের কথা শুনে কিছুটা খুশি হয়েছি, আবার কিছুটা অবাক হয়েছি। আমার ভাই আসবে আমি জানি না। আমি আবার বুঝলাম, আমার তো ফোনে চার্জ ছিল না, তাই হয়তো বা আমাকে জানাতে পারেনি। যাই হোক, আমি শুয়ে পড়েছি। পরের দিন সকালবেলা আমার ভাই 10টার ভিতরে বাড়িতে চলে আসে। আমার বড় ভাই আমাকে দেখে তো প্রচণ্ড খুশি, আমিও খুশি আমার ভাইকে দেখে। আমার ভাইকে নিয়ে ঘরে গেলাম, যে আমার ভাই হাত মুখ ধুয়ে আমার সঙ্গে বসে গল্প করতে লাগলো। কথায় কথায় আমি সেই ঘটনাগুলো সব কিছুই খুলে বললাম, যেগুলো আমার সঙ্গে 2 দিন যাবৎ ঘটতেছে। আমার ভাই খুবই সাহসী, তারপরেও বিষয়টা খুব একটা ভালো মনে হয়নি তার। সে আমাকে বলল, তোকে আমি ভালো একটা হুজুরের কাছে নিয়ে যাব আজ বিকালবেলা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এখন খাবার খেয়ে নে। তাই বলে দুজনে দুপুরের খাবার খেয়ে নে। খাবার খেয়ে দুজনে ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর আমি সেই লোকটিকে আবারও স্বপ্নে দেখলাম। ঠিক একইভাবে আমাকে মারতে এসেছে, একইভাবে আমার গলাটি কেটে নিয়েছে। আমি আবারও চিৎকার দিয়ে ঘুম থেকে উঠি। আমার চিৎকারের শব্দে আমার বাড়ির সমস্ত লোক আমার কাছে এসেছে। আমার ভাই তো আমার কাছেই শুয়ে আছে। সে উঠে বলল, কি হয়েছে, চিৎকার দিচ্ছিস কেন? এর ভিতরে আমার আম্মু চলে আসে, এসে আমাকে বলল, কি হয়েছে তোর, চিৎকার দিয়ে উঠলি কেন? আমি আমার আম্মুকে কিছু বললাম না, কারণ আমার আম্মু প্রচণ্ড ভীতু, অনেক ভয় পায়। বিষয়টা শুনলে যদি আবার ভয় পেয়ে যায়। আমি আমার আম্মুকে বললাম, কিছু না, তুমি যাও। আমার আম্মু ওখান থেকে চলে গেল। আমি আমার ভাইকে সব ঘটনা খুলে বললাম। আমার ভাই বলল, আচ্ছা ঠিক আছে, আর দেরি করবো না, উঠে ফ্রেশ হয়ে নিয়ে আমরা হুজুরের কাছে যাব। তারপরে আমরা হুজুরের কাছে চলে যাই। হুজুর আমাকে দেখে কি জানেন ছুড়া পড়ল, পরে ফোঁ দিল, ফোঁ দিয়ে কিছু পানি পড়া দিল, আর সাথে একটি তাবিজ দিল, দিয়ে আমাকে বলল, তাবিজটা তোমার বালিশের নিচে রাখবে, 4 থেকে 5 দিন পর তাবিজটা ফেলে দিও, আর সমস্যা হবে না। এর সাথে পানি পড়াটা 2 থেকে 3 বার খেয়ে নেবে। আমরা ওখানে দেরি করলাম না, সরাসরি ওখান থেকে চলে এলাম। এসে পানি পড়াটা আগে খেয়ে নিলাম, নিয়ে তাবিজটা বালিশের নিচে রাখলাম। এরকম করে 2 থেকে 3 দিন বেশ ভালোই কেটে গেল। 4 দিনের মাথায় রাত্রেবেলা আবারও সেই একই অবস্থা।
আবারও সেই স্বপ্নে দেখি, এবার একটু ভিন্ন ধরনের। স্বপ্নে ঠিকই দেখি, কিন্তু তার সঙ্গে কারো একটা কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসে। কান্নার আওয়াজটা মনে হয় আমার খুব কাছ থেকে এসতেছে। আমার পাশে তো শুধু আমার বড় ভাই শুয়ে আছে, সে তো কান্না করতেছে না। আমি ঘুম থেকে লাফিয়ে উঠলাম। উঠে দেখি আমার ভাই ঘুমাচ্ছে, কিন্তু কান্নার আওয়াজটা বন্ধ হয়নি। কান্নার আওয়াজটা ঠিকই শোনা যাচ্ছে। আমি জানালাটা খুললাম, করে দেখলাম কেউ নেই। এরকম করে অনেক রাত ধরে এই অবস্থা আমার সঙ্গে চলতে থাকে। বিষয়টা আমার খুব একটা ভালো মনে হয় না। আমি তো তো অনেকটাই ভয় আছে, তারই ভিতরে এবার কান্নার আওয়াজটা যোগ হয়ে যায়। বিষয়টা আরো ভয়ানক। আমি কি করব বুঝতে পারি না। আমি ওখান থেকে দৌড়িয়ে বেরিয়ে আসি ঘর থেকে। এসে লাইট দিয়ে চতুর্দিকে খুঁজতে লাগলাম কে কান্না করতেছে, কিন্তু কাউরে দেখি না। কান্নার অবস্থা রীতিমতো বেড়ে চলেছে। আমার মনের ভিতরে যেন ভয়টা বাসা বেঁধে গেল। আমি কি করব বুঝতে পারি না। চতুর্দিকে বেশ ভালোভাবে খুঁজলাম, কিন্তু কাউরে আমার চোখে পড়ে না। আমি দৌড়ি আমার ঘরের ভিতরে এসে আমার ভাইয়ের পাশে শুয়ে পড়ি। সারা রাত গেছে, আমি এতটুকু পরিমাণ ঘুমাতে পারিনি। পরের দিন সকালবেলা আমি আমার ভাইকে এবার কিছু বললাম না। আমি কাউকে বুঝতে দেইনি যে আমার এবার কোনো সমস্যা হয়েছে। আমি প্রতিদিনের মতো এবারও আমার ভাইয়ের সঙ্গে বেশ ভালো মেলামেশা করলাম। বেশ ফ্রি দুজনে আমরা একে অপরকে সব কথা খুলে বলি। আমার বড় ভাইয়ের একটি সম্পর্ক আছে, সেটা আমার ভাই আমাকে বলে। শুধু বলে যে তাই না, মেয়েটির ছবিও দেখায় আমাকে। মেয়েটি অনেক ভালো, মেয়েটি খুবই সুন্দর দেখতে। যাই হোক, মেয়েটিকে তো আমার প্রচণ্ড ভালো লেগেছে। আমার ভাবি হিসেবে বেশ ভালোই মানাবে, এসব কথা ভাবতেছি। আর এরই মাঝেই কারো একটা কান্নার আওয়াজ আমার কানে এলো। এখন তো রাত না, দিনের বেলায় কে কান্না করতেছে। আমি চতুর্দিকে খুঁজি আর আমার ভাইকে বললাম, তুমি কি কিছু শুনতে পারতেছো? আমার ভাই বলল, না। কেন, কি হয়েছে? আমি বললাম, না কিছু না। তাই বললাম, তাই বলে আমার ভাইকে বললাম আমি একটু আসতেছি। তাই বলে ওখান থেকে উঠে আসি। এসে চতুর্দিকে বেশ ভালোভাবে খুঁজতে লাগে, কিন্তু কাউরে আমার চোখে পড়ে না। এবার আমি আমার ভাইকে কিছু বললাম না। আমি একাই চলে গেলাম সেই হুজুরের কাছে। হুজুরকে যেয়ে আমি আবার সব ঘটনা খুলে বললাম। হুজুর এবার বলল, এবার এর ব্যবস্থা আমি করব, তুমি আর কোনো চিন্তা করো না, তুমি বাড়িতে যাও, বিষয়টা আমি দেখতেছি। তাই বলে হুজুর আমাকে বের করে দিল তার রুম থেকে। আমিও চলে এলাম। হুজুর কি জানি কি করলো, আমি সঠিক জানি না। তারপরে থেকে এখন পর্যন্ত বেশ ভালো দিনকাল কেটে যেতে লাগলো, আর কোনো সমস্যা হয় না। আমি জানি না হুজুর সেদিন কি করেছিল। আমার মনে হয় হয়তোবা হুজুর সেই খারাপ আত্মা বা জিনটিকে বন্দি করেছে, তার কারণে আমি আজ মুক্ত। আমি হুজুরকে দিয়ে ধন্যবাদ দিয়েছি। এখনো হুজুরের সঙ্গে দেখা হলে বেশ ভালোই কথা বলি আমরা। ও হুজুরের কথা আমি সবাইকে বলি, কারণ অনেক লোকই আছে যারা এই সমস্যার সমাধান খুঁজে থাকে। তাদেরকে আমি হুজুরের কথাই বলি। হুজুরের কাছ থেকে চিকিৎসা নিয়ে তারা বেশ মোটামুটি আল্লাহর মতে ভালোই সুস্থ আছে। যাই হোক সুমন ভাই, আমার ঘটনাটি এতটুকুই। আমি কথাগুলো খুব একটা গুছিয়ে লিখতে পারিনি, আর কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভাইয়ের গল্পটি তো আমার প্রচন্ড ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভাই একটি কথা ঠিকই বলেছে, যে কথাটা হলো যে ভালো তাকে ভালোই বলতে হয়। এরকমই হয়তোবা ভাইয়ের সঙ্গে ঘটেছে, তার কারণে ভাই সেই হুজুরের নামে ভালো কথাই বলে। যাই হোক, আল্লাহ পাক সে লোকটিকে যেন সারা জীবন বাঁচিয়ে রাখে। আল্লাহ পাক তাকে অনেক হায়াত নসিব করুক। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। এরকম কোনো ঘটনা যদি আপনাদের কাছে থেকে থাকে
তাহলে অবশ্যই আমাদেরকে পাঠিয়ে দিবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 0962135608। আমাদের ইমেল অ্যাড্রেস bhuterbaadi00@gmail.com। আমাদের কাছে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিবেন ইমেল বা হোয়াটসঅ্যাপে। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, বরাবরের মতো একটি কথাই বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী ভূত তুমি? ভূত? ভূতের বাড়ি, ভূতের বাড়ি।